তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর, বাতিলের উদ্দেশ্য ছিল অসত্য রাজনৈতিক, বললেন অ্যাটর্নি জেনারেল। আপিল বিভাগের রায়ে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেয়েছে, বললেন আমির খসরু। আলোচনা হবে গঠন প্রক্রিয়া নিয়ে। গণভোট আইন করা হবে আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে, জানিয়েছেন আইন উপদেষ্টা। সুপ্রিম কোর্ট সচিবালয়ে অধ্যাদেশ 2025 চূড়ান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদে। তারেক রহমানের জন্মদিন আজ। বাবা মায়ের দেশপ্রেমের অনুপ্রেরণায় হয়ে উঠেছেন জননেতা, দূরদর্শী পরিকল্পনায় সাজিয়েছেন বিএনপিকে। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। 14 বছর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে আপিল বিভাগ। সংবিধানে তা অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে, তবে এটি কার্যকর হবে চতুর্দশ নির্বাচন থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই। এদিকে অসত্য রাজনৈতিক উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। 1996 সালে 13তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করা হয়, কিন্তু একটি রিট আবেদন নিষ্পত্তি করে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করে তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ আরও কয়েকজনের আবেদন যুক্ত হয় এর সঙ্গে। 9 জনের করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বেঞ্চ। অ্যাপেলেট ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বাই মেজরিটি, সেই রায়টা ওনারা সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করেছেন। ত্রুটিপূর্ণ বলেই, কলঙ্কিত বলেই ওই রায়টা বাতিল করা হয়েছে। আবেদনকারীদের আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। মনে করি এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইল ফলক, এবং আজকে যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে তা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে। আজকের রায়ের মাধ্যমে এটা স্পষ্টত হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো, তার অধীনে নির্বাচনটি, আসন্ন নির্বাচনটি হবে না, নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে। আমি বলবো বাংলাদেশের জন্য খুবই একটা ঐতিহাসিক দিন, এবং আমাদের এই আদালত, আমাদের যে প্রিয় সুপ্রিম কোর্ট, তার জন্য একটা ঐতিহাসিক দিন, কারণ সুপ্রিম কোর্ট তার ভুলটা আজকে সংশোধন করার একটা সুযোগ পেয়েছে এবং সঠিকভাবে সংশোধন করেছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে বলে জানান আইনজীবীরা। এখন যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন এখন আছে, সেখানে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না। আপনারা ইতিমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটাকে গণভোটে পাঠানো হচ্ছে, সেখানে 4টি অপশন দেওয়া হয়েছে। এই 4টি অপশন যদি গণভোটে অ্যাকসেপ্টেড হয়, তাহলে নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। পূর্ণাঙ্গ রায়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের বিস্তারিত মতামত প্রকাশিত হবে। 14 বছর পর আপিল বিভাগের রায়ের মাধ্যমেই ফিরছে তত্ত্বাবধায়ক সরকার। এর মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার সংহত হবে, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অবিশ্বাস তা কাটবে, এমনটাই প্রত্যাশা নাগরিকদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এই রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের সফলতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করে তিনি এই কথা বলেন। আমির খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, আগামী নির্বাচনের আগে সেই সংকট আর থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে রাজনৈতিক দলের ভিন্ন মত থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধান হবে বলে আশা তার।
এদেশে অনেকগুলো গ্রহণযোগ্য নির্বাচন এই ব্যবস্থায় হওয়াতে চিন্তিত হওয়ার কারণ নেই। ধানের শীষের বঞ্চিতদের এনসিপিতে মনোনয়ন দেওয়ার ঘটনায় বিএনপির ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, যারা যাবে তাদের সাথে বিএনপির কেউ আর থাকবে না। সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশ এটা একটা সিগন্যাল যে আগামীর অন্তত দিনগুলোতে নির্বাচনগুলো সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, তাদের নির্বাচিত সরকার দেখবে। নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে দেশ কি কোন জায়গায় যেতে পারে, কত বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা বিগত দিনেও দেখেছি। তো নির্বাচনে সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে। এইখানে জাতীয় একটা ঐক্যমত আছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাটা। এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। এজন্য আগামী সপ্তাহেই আইন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। আইন উপদেষ্টা বলেন, সরকার গণভোট আইন আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে করবে। জানান, সুপ্রিম কোর্ট সচিবালয়ে অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে করে বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। জানান, মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারতকে চিঠি দিচ্ছে বাংলাদেশ। আইন মন্ত্রণালয়ের ইচ্ছায় নিম্ন আদালতের বিচারকরা জামাত আজকে আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। বাংলাদেশের ইতিহাসে নির্যাতিত, নিপীড়িত আর আপোষহীন সংগ্রামে এক রাজনীতিবিদের নাম তারেক রহমান। আজ তার 61তম জন্মদিন। 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সন্তান তিনি। দায়িত্ব পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। তার হাত ধরেই এগিয়ে যাচ্ছে বিএনপি। তারেক রহমানের জীবনের কিছু দিক তুলে ধরছেন মামুন আব্দুল্লাহ। তারেক রহমান, একটি নাম, একটি সংগ্রাম। দেশ ও জাতির সংকটে অবিচল আস্থার প্রতীক। ফ্যাসিস্ট স্বৈরাচারের রক্তচক্ষু তাকে টলাতে পারেনি এক বিন্দুও। দেশের দুঃসময়েও জনগণের পাশে থেকেছেন অসীম সাহস আর মানবিকতা নিয়ে। বাবা বীর উত্তম জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, প্রথম রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আর মা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া। বাবা মায়ের বড় সন্তান হিসেবে খুব কাছ থেকে দেখেছেন পিতার জীবনের চ্যালেঞ্জের নানা দিক। বাবার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়ার সান্নিধ্যেই কাটে তার জীবন। পড়াশোনা করেছেন ঢাকার BAF শাহীন কলেজ, সেন্ট জোসেফ কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। 1984 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লাভ করেন স্নাতক ডিগ্রি। শ্রমজীবী, কর্মজীবী এইসব মানুষেরাই আমাদের এই প্রিয় বাংলাদেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ। জন্ম থেকেই তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম দেখেই বেড়ে উঠেছেন। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে নিজ পিতার শহীদ হওয়া ও পরবর্তীতে মা বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন কাছ থেকে দেখেছেন তারেক রহমান। আদর্শ পিতামাতার আদলেই জীবনকে সঁপে দিয়েছেন রাজনীতিতে। রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও কখনোই নিজেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাখেননি। নিজ উদ্যোগেই 80-র দশকে বগুড়ার রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করেন। জনগণের রায় বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে। বিএনপি সরকার প্রতিবারই মানুষের অধিকারের প্রতি সম্মান রেখে
জনগণের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছে। এ কারণেই কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে কখনোই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি। প্রিয় ভাই ও বোনেরা, গত 1.5 দশকে স্বাধীন বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে ফেলা হয়েছিল। দুর্নীতি, দুঃশাসন চালিয়ে পলাতক স্বৈরাচার জনগণের স্বাধীনভাবে বাঁচার অধিকার, ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, জনগণকে করেছিল ক্ষমতাহীন। 1991 ও 1996 সালের নির্বাচনী প্রচারণায় অংশ নিলেও 2001 সালে সক্রিয়ভাবে রাজনীতিতে আগমন ঘটে তার। এরপর দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন তারেক রহমান। বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে নিজের পরিচয় শুরু করলেও 2002 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি। তার দল ক্ষমতায় থাকতেও দলের আদর্শ সমুন্নত রাখতে যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্তির চাইতে বেশি কোনো পদপদবীর প্রতি কখনোই আগ্রহ দেখাননি। প্রিয় দেশবাসী, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। দিনে দিনে দলের প্রতি ত্যাগ, দেশের প্রতি ভালোবাসার কারণেই এখন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তারেক জিয়া কিন্তু একটা রাজনৈতিক পরিবারের সদস্য হিসাবে উত্তরাধিকারের সূত্রে নিজেকে রাজনীতিতে প্রতিষ্ঠা করেছেন এমন না। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি বয়সে তরুণ, কিন্তু মায়ের সাথে থেকে তিনি এই রাজনীতির অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন। তারেক রহমান সবসময়ই দলকে সংগঠিত করতে এবং দেশ ও জাতির প্রয়োজনে কাজ করে যাচ্ছেন। শহীদ জিয়ার আদর্শের আলোকবর্তিকা হাতে এগিয়ে যাচ্ছেন অদম্য গতিতে। বাংলাদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে দেশের তৃণমূল পর্যন্ত গ্রামগঞ্জ, ইউনিয়ন, শহর, অলিগলিতে বিচরণ করেন এবং প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে মানুষের মণিকোঠায় স্থান করে নেন। বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে মানুষের কাছে পৌঁছে দিতে তিনিই কাজ করছেন নিরলসভাবে। 2007 সালে রাজনীতিতে দেখা দেয় কালো মেঘ। দুর্যোগে পড়ে বিএনপি, গ্রেফতার হন তারেক রহমান। রিমান্ডের নামে চলে অবর্ণনীয় নির্যাতন। প্রায় 18 মাস কারাবন্দী থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবোতল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয়। কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে। প্রবাসে থেকেই তার মেধা, যোগ্যতা, দক্ষতা, সুযোগ্য নেতৃত্ব, দূরদর্শী রাজনৈতিক চিন্তা বিএনপিকে করেছে শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তার বক্তব্য প্রচারে দেশের আদালতের নিষেধাজ্ঞা থাকায় ঘরোয়া পরিবেশেই তিনি দল পরিচালনায় নির্দেশনা দিতেন। অবশেষে নয়াপল্টনে বিএনপির সমাবেশে প্রথমবারের মতো ভার্চুয়ালি বক্তব্য রাখেন তারেক রহমান। শেখ হাসিনা বিরোধী আন্দোলনকালে কৌশলে তিনি দলীয় ও নেতাকর্মীদের পরিচালনা করতেন। ছাত্রদের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন তিনি। শেখ হাসিনার পতনের পর দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তার কঠোর অবস্থানে দীর্ঘদিন নির্যাতিত, নিপীড়নের শিকার বিএনপি নেতাকর্মীরা সংযত আচরণ করেন। আগামী যে নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্যে যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই গণতান্ত্রিক বাংলাদেশে তারেক রহমান একটা অপরিহার্য নাম। একটি বৈষম্যহীন আধুনিক রাষ্ট্রের পাশাপাশি আত্মমর্যাদার একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেন তরুণ প্রজন্মের এই স্বপ্নবাজ নেতা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমায় শাহ আনোয়ার মাদ্রাসাতুল মদিনার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আয়োজন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। দিবসটি উপলক্ষে বগুড়ায় শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে বাদ জোহর দোয়ার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. মাহবুবুর রহমান, আরেক উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার সহ দলের ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। জামালপুরে দলীয় কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে দোয়ার আয়োজন করে জেলা বিএনপি। এ সময় বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন উপলক্ষে সাভারে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বিএনপি। পৌর এলাকার ছায়াবিথি মহল্লায় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের উদ্যোগে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এর ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার রাতে কাজলা এলাকার একটি ক্যান্টিন থেকে ২ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর করে দুর্বৃত্তরা। আহত শিক্ষার্থীরা হলেন ফাইন্যান্স বিভাগের ফারাবি, যিনি আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এবং একই বিভাগের শিক্ষার্থী বকশি। একই সঙ্গে হামলার শিকার হন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মিনহাজও। প্রত্যক্ষদর্শীরা জানায় রাত ১১টার দিকে ফারাবি ও বকশি কাজলার একটি ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় ১০-১২ জন দুর্বৃত্ত হেলমেট ও মাস্ক পরে রামদা, হাতুড়ি ও পিস্তল নিয়ে তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে রামদা ঠেকিয়ে ফারাবি ও বকশিকে ক্যান্টিন থেকে তুলে নিয়ে যায় হামলাকারীরা। শিক্ষার্থী মিনহাজকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বলিষ্ঠভাবে কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা ফেরাতে হবে সরকার ও নির্বাচন কমিশনকে। তা না হলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে না। সকালে খুলনায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির পরামর্শ সভায় তিনি কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচন হবে কিনা সে সক্ষমতা নিয়ে জনগণের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে জনগণকে বোঝাতে হবে। রাজনীতিবিদদের মধ্যে আত্ম উপলব্ধি এসেছে, তবে জনগণের কথা না শুনলে দেশ ছেড়ে পালাতে হবে বলেও সতর্ক করেন এই অর্থনীতিবিদ। সভায় আগামী নির্বাচন উপলক্ষে নাগরিক ইশতেহার তৈরির নানা ভাবনা তুলে ধরেন বক্তারা। নরসিংদীতে হাজিরা দিয়ে আদালত থেকে ফেরার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের এক নেতা। আদালত ভবনের নিচতলার সিডিআর রুমের সামনে বেলা ১২টার দিকে এই হামলা হয়। পুলিশ জানায়, হামলার শিকার আহত ছাত্রদল নেতা সিয়াম হোসেনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও একই এলাকার ইমরান মিয়ার ছেলে। স্বজনরা জানায়, গত বছরের ডিসেম্বরে ঘোড়াশালের পাইকশা এলাকার একটি ছিনতাই মামলায় হাজিরা দিতে আদালতে যান তিনি। ফিরে আসার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লোহার পাইপ দিয়ে লোপাতাড়ি পিটুনি দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে গেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। চট্টগ্রাম কাস্টমস হাউসের সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা, বর্তমানে সিলেটে একই পদে কর্মরত উত্তম কুমার ও তার স্ত্রী শিল্পী রানী সরকারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরান হোসেন স্বামী স্ত্রীর বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেন। জানান, মামলায় স্বামী স্ত্রীর বিরুদ্ধে ৯৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের কথা বলা হয়। এর মধ্যে শিল্পী রানী সরকারের অবৈধ সম্পদ ৭৯,৫৫,৫৫৯ টাকা এবং উত্তম কুমারের ১৭,২৬,৯০৫ টাকা। উত্তম কুমার নাটোরের লালপুরের দেলুয়া গ্রামের বাসিন্দা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য অনিয়মের প্রতিবাদে আজ থেকে 2 দিন ব্যাপী লাগাতার হরতাল ডেকেছে কোটা বিরোধী ঐক্য জোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। হরতালের প্রথম দিনে আজ সকাল থেকে জেলার সব দোকানপাট সহ দূরপাল্লার সব যানবাহন বন্ধ থাকে। উপজেলাগুলোতে নৌপথে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। রাঙ্গামাটি শহরে বিভিন্ন পয়েন্টে হরতালের সমর্থনে মিছিল, পিকেটিং, সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন কোটা বিরোধী ঐক্য জোটের নেতারা।
আন্দোলনকারী নেতাদের অভিযোগ, জেলা পরিষদের শিক্ষক নিয়োগে কোটা বৈষম্য বাদ দিয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়োগ দেওয়ার দাবি জানানোর পরেও জেলা পরিষদ চেয়ারম্যান নিয়োগ কার্যক্রম অব্যাহত রাখায় আজ শুক্রবার 2 দিন শান্তিপূর্ণ হরতাল দেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ। শ্রীলঙ্কা নৌবাহিনীর ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ IFR এ অংশ নিতে চট্টগ্রাম নৌ জেটি থেকে যাত্রা করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যয়। আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক সামুদ্রিক মহাসম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ, নৌ বিশারদ, উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি ও সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞরা এই আয়োজনে অংশ নেবেন। ক্যাপ্টেন তৌহিদুল হক ভুইয়ার নেতৃত্বে বাংলাদেশ থেকে যাচ্ছেন ২৯ জন কর্মকর্তা সহ মোট ১৫০ জন নৌ সদস্য। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান। তিনি বলেন, এ ধরনের বহুপাক্ষিক আন্তর্জাতিক ফ্লিট রিভিউ কেবল নৌবাহিনীগুলোর পারস্পরিক সহযোগিতায় বাড়ায় না, বরং সমুদ্রপথে জলদস্যুতা, মাদক ও অস্ত্র চোরাচালান, মানব পাচার এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে যৌথ উদ্যোগ গ্রহণের প্ল্যাটফর্ম তৈরি করে। যশোরে গৃহবধূ মনিরা খাতুন ও তার শ্বেত বর্ণের শিশুকন্যা আফিয়ার সহযোগিতায় এগিয়ে এসেছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার পেলেন মা ও মেয়ে। বসতঘর নির্মাণ করে দেয়ার পাশাপাশি শিশু আফিয়ার লেখাপড়ার পুরো দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। একই সাথে পরিবারটির অন্যান্য দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে যশোর জেলা বিএনপিকে। শিশু কন্যা আফিয়া দেখতে ঠিক বিদেশিদের মতো, আর এতেই যত বিপত্তি আফিয়ার বাবার। কন্যা শিশুটির গায়ের রং একেবারে সাদা হওয়ায় বাবার অস্বীকার ও মাকে তালাক দেওয়ার খবরটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ওই গৃহবধূ ও শিশুটির পাশে দাঁড়াতে জেলা বিএনপিকে নির্দেশ দেন তিনি। সম্প্রতি তাদের কাছে তারেক রহমানের উপহার পৌঁছে দেন দলের খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। রাজনীতির বাইরেও আমরা মানুষ হিসেবে আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি এসেছি। আপনাদের এই সংবাদটা যেমন আমার দৃষ্টিগোচর হয়েছে, আপনাদের এই সংবাদটা আমার প্রিয় নেতা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে। উনিও আমার সাথে এই বিষয়টা কথা বলেছে যে আমি তোমার এলাকার ব্যাপারটা তুমি জানো কিনা। আমি বললাম জি ভাই, আমি দেখেছি। তো আমি প্রথমত যেটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে ওর মা মানে আফিয়া থাকবার কোনো জায়গা নেই, ওরা রাতে বিভিন্ন বাসায় থাকতে হয়, এটা তো তাদের নিরাপত্তার জন্য একটা সংকট। আমি দ্রুততম সময়ের মধ্যে অন্তত ওদের মাথা গোজার একটা ঠাঁই করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এদিকে আফিয়া ও তার মা মনিরাকে আইনি সহায়তা দিতে এরই মধ্যে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। সহযোগিতায় এগিয়ে এসেছে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। সাংবাদিক ভাইরা এসেছেন, এসে আমাকে অনেক হেল্প করেছেন। যারা যারা এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফর হোসেনের সাথে 2020 সালে বিয়ে হয় একই উপজেলার কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের। 2022 সালের 13 নভেম্বর এই দম্পতির ঘরে জন্ম নেয় শিশু আফিয়া। শিশুটির গায়ের রঙের কারণে অপবাদ দিয়ে স্ত্রী মনিরাকে তালাক দিয়ে নবজাতকে ফেলে প্রবাসে চলে যান স্বামী মোজাফর। এরপর থেকে মানবেতর দিন কাটছিল মা মেয়ের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা শিরোনামে আলোচনা সভা হয়েছে রাজশাহীর তানোরে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শরীফুদ্দিন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ অবৈধভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক বিল বাতিল করে। আদালতের রায়ে আবারও তা বহালে দেশের মানুষের বিজয় হয়েছে বলে জানান তিনি। সকালে নাটোরের জেলা বিএনপির কার্যালয়ে সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ধানের শীষের সমর্থনে সমাবেশ হয়েছে খাগড়াছড়িতে, ভাই বোন ছড়ায়। এতে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী অদূত ভূঁইয়া। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ি বাঙালিদের মধ্যে সম্প্রীতি বন্ধন আরও সুদৃঢ় হবে। এতদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি কমিউনিটি সেন্টারে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভা শেষে তিনি একথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দীপু ভূঁইয়া। রূপগঞ্জ ইউনিয়নের টানমুশুরি এলাকায় মতবিনিময় সভাটি হয়। জেলা কৃষক দলের উদ্যোগের প্রতিনিধি সভা হয়েছে জয়পুরহাটে। পৌরসভার নতুন হাট এলাকায় জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান। নোয়াখালীর ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনে কাপড় পরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। কবিরহাটে এই কর্মসূচি পালন করেন তারা। বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা হয়েছে সাতক্ষীরার কালীগঞ্জে। সকালে উপজেলা মাঠে মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ শাহজাহান। কৃষি খাতকে আধুনিক ও টেকসইভাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী কৌশল প্রণয়নের লক্ষ্যে আঞ্চলিক কর্মশালা হয়েছে চট্টগ্রামে। মহানগরীর একটি হোটেলে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাতুল্লাহ মিয়ান। ময়মনসিংহে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। দুপুরে বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যরা। বাগেরহাটের সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে কম্বল হস্তান্তর করেছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারক বিষয়ক কর্মশালা হয়েছে কেরানীগঞ্জে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া সহ অন্যরা। ক্রিকেট অবকাঠামো উন্নয়ন ও খেলোয়াড় তৈরির দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও ক্রিকেট ছড়িয়ে দিতে চায় বিসিবি। জেলা বিএনপির উদ্যোগে যুবদল ছাত্র দলের ম্যারাথন দৌড় হয়েছে গাজীপুরে। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে শুরু হয়ে কোনাবাড়ি কলেজ গেটে গিয়ে তা শেষ হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর বাতিলের উদ্দেশ্য ছিল অসৎ রাজনৈতিক, বললেন অ্যাটর্নি জেনারেল। আপিল বিভাগের রায়ে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেয়েছে, বললেন আমির খসরু। আলোচনা হবে গঠন প্রক্রিয়া নিয়ে। গণভোট আইন করা হবে আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে, জানিয়েছেন আইন উপদেষ্টা। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 চূড়ান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদে। তারেক রহমানের জন্মদিন আজ। বাবা মায়ের দেশপ্রেমের অনুপ্রেরণা হয়ে উঠেছেন জননেতা, দূরদর্শী পরিকল্পনায় সাজিয়েছেন বিএনপিকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।